সি প্রোগ্রামিং লেকচার সিরিজের 11তম ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা লাস্ট ক্লাসে ফর লুপ নিয়ে কথাবার্তা বলা শুরু করছিলাম এবং একটা প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করছি যে এনতম সংখ্যা পর্যন্ত কিভাবে যোগ করা যেতে পারে ইউজিং ফর লুপ। ওকে, এছাড়াও ফর লুপ ইউজ করে আমরা কিভাবে একটা নির্দিষ্ট রেঞ্জের সংখ্যা প্রিন্ট করতে পারবো সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। হ্যাঁ, ওকে, তো আজকেও আমরা ফর লুপ নিয়েই কথাবার্তা বলবো এবং ফর লুপ দিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করবো। ঠিক আছে? তো লাস্ট ক্লাসে আমি কিছু বেসিক বিষয় হয়তো দেখাইতে ভুলে গেছি যে আমার যদি এমন হয় যে এন সংখ্যক পর্যন্ত, আচ্ছা ওয়েট, আমি ইউজারের ইনপুটটা এখানে রেখে দিলাম, যে এন সংখ্যক পর্যন্ত শুধুমাত্র জোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে। হ্যাঁ, অল ইভেন নাম্বারস ইন বিটুইন 1 to n। ওকে, ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেই সংখ্যা পর্যন্ত, অর্থাৎ ইউজার যদি 100 ইনপুট দেয় তাহলে 1 থেকে 100 পর্যন্ত শুধুমাত্র জোড় সংখ্যাগুলো কিভাবে প্রিন্ট হবে সেটা একটু দেখি। মানে এই ক্লাসে আমরা বেশ কয়েকটা প্রবলেম সলভ করবো। ঠিক আছে, এটা একটা সহজ একটা প্রবলেম। ফর কিভাবে i ইকুয়াল 1, 1 না, আমরা যেহেতু ইভেন, যেহেতু আমরা 2 থেকে শুরু করবো। হ্যাঁ, সেমিকোলন i ইজ লেস দ্যান ইকুয়াল n। ওকে, i প্লাস ইকুয়াল 2। প্লাস ইকুয়াল সম্পর্কে আমরা জানি, অপারেটর ক্লাসে আমরা ডিসকাস করছি যে আই কত করে বাড়বে, 2 করে করে বাড়বে। ওকে, 2 থেকে শুরু, 2 করে করে বাড়বে। সো 2 এর পরে হবে 4, 4 এর পরে 6, এভাবে চলতে থাকবে না? সো আমি যদি প্রিন্টএফ লিখি %d/n ডাবল কোটেশনের বাইরে কমা আই, দেন কি হবে, এন্টার নাম্বার আমি দিলাম হচ্ছে 20, লিখে হবে 2 থেকে শুরু হয়ে 2, 4, 6, 8, 20 পর্যন্ত শুধু, আচ্ছা, ও সামেশন, এই লাইনটা আগের ক্লাস থেকে থেকে গেছে আর কি। আচ্ছা, আমরা যেহেতু সামেশন নিয়ে কাজ করতে চাচ্ছি না এখন, সো এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, এনিওয়ে, তো 2 to 20 পর্যন্ত কিন্তু জোড় সংখ্যাগুলো প্রিন্ট হলো। এখন যদি বলি যে হচ্ছে বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে চাই, অনলি বিজোড়গুলো, তাহলে কি হবে, অড নাম্বার শুরু হবে 1 থেকে, 1 থেকে শুরু হবে, বিজোড় তো 2 করে করে ইনক্রিমেন্ট হবে, 1, 3, 5। সো এখন যদি আমি ইনপুট দিয়ে দিই হচ্ছে 20, সো কি প্রিন্ট হবে, 1, 3, 5, 7, 9, এভাবে 20 পর্যন্ত যে অড অড নাম্বারগুলো আছে সেগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে, তাই না? তো এর আগে আমরা যে যোগ করছিলাম, নিজেরা ট্রাই করবেন যে হচ্ছে শুধুমাত্র কি বলে জোড় সংখ্যাগুলোর যোগফল, হ্যাঁ, বা বিজোড় সংখ্যাগুলোর যোগফল, এগুলো নিজেরা একটু ট্রাই করতে হবে। তো দেখি আমি, মানে যেহেতু আমি দেখাইছি, এখন আর দেখাইতে ইচ্ছা করতেছে না। Wait, নাই রে, এইটুকু কোড আনার জন্য এত কষ্ট করলাম। হ্যাঁ, এখানে আই প্লাস প্লাসের জায়গায় আই প্লাস ইকুয়াল 2 লিখে দিলেই কিন্তু হবে। 1 থেকে, 1 থেকে শুরু হবে, 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, এভাবে করে যোগ হবে। ওকে, আর যদি শুধু জোড় সংখ্যাগুলো যোগ করতে চাই তাহলে আমরা শুরু করব কত দিয়ে, এরকম এখানে 2 লিখে দেব, 2 থেকে শুরু হবে। ওকে, এখন যদি কেউ বলে যে আমি শুধু 5 এর গুণিতকগুলোকে প্রিন্ট করতে চাচ্ছি, 5 এর গুণিতক। ওকে, অর্থাৎ 5, 10, 15, 20 এই জিনিসগুলো প্রিন্ট করতে চাচ্ছি, তো আমি লুপটা কেমন লিখবো, ফর i এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 5, i is less than equal n, i plus equal 5, i 5 করে করে বাড়বে, রাইট? তো printf %d/n ডাবল কোটেশনের বাইরে কমা i এর ভ্যালু, তো আসলে এন্টার নাম্বার দিলাম 30, কত আসছে, 5, 10, 15, 20, 25, 30, এভাবে। ওকে, সো আই থিঙ্ক বুঝাইতে পারছি যে তাহলে আমরা কি কি করলাম ফর লুপ দিয়ে এখন পর্যন্ত। এখন পর্যন্ত আমরা করছি প্রিন্টিং 1 to n, এখানে লিখি আমরা কি কি করছি। হ্যাঁ,
printing 1 to n, printing n to 1, তারপরে printing all even or odd values between 1 to n. Okay, then 1 plus 2 plus 3 plus n এইটা করছি, then 2 plus 4 plus 6 plus n পর্যন্ত জোড় সংখ্যার যোগ করছি, n পর্যন্ত বিজোড় সংখ্যারও যোগ করছি। এগুলো আমি কেন লিখে দিচ্ছি, যে মানে যাতে আমরা ট্র্যাক রাখতে পারেন আপনারা যে আমরা কি কি জিনিস করছি আর কি। ঠিক আছে, সো ওকে, এগুলো আমরা দেখে ফেললাম। এখন আসি যে আমরা এই ক্লাসে কোন প্রবলেমটা সলভ করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো হয়তো গত ক্লাসে দেখাই দিলে ভালো হতো, বাট গত ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছিল, এই কারণে আমি শেষ করে দিয়েছিলাম। এনিওয়ে, তো এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডিভিজর বের করতে চাচ্ছি। ফর লুপ দিয়ে ডিভিজর, ফাইন্ডিং divisors of a number using for loop. ওকে, এখন ডিভিজর জিনিসটা কি? ডিভিজর হচ্ছে যে ফর এক্সাম্পল আমরা যদি দেখি 20 এর ডিভিজর কি কি। ডিভিজর অফ 20 কি কি? প্রথমে ডেফিনেটলি 1, কারণ 20 কে 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0। তারপরে 2, 20 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0। এরপরে 3 হবে না, 4 হবে না, 4 হবে, সরি। 4 দিয়ে ভাগ করলেও ভাগশেষ 0। 5 দিয়ে ভাগ করলেও 20 কে যদি 5 দিয়ে ভাগ করা হয় ভাগশেষ 0। তারপরে 6, 7, 8, 9 এর ক্ষেত্রে হবে না, 10 এর ক্ষেত্রে এটা ট্রু। এরপরে 11 to 19 ট্রু হবে না, 20 এর জন্য ট্রু হবে। ওকে, না ব্যাপারটা কি ঘটতেছে, 20 ভাগশেষ দেখতেছি, তাই না? তাহলে কি পার্সেন্টেজ 1 ইকুয়াল 0, রাইট? 20 পার্সেন্টেজ 2 ইকুয়াল 0, অর্থাৎ 20 কে যেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 সেই সংখ্যাটাই হচ্ছে 20 এর ডিভিজর। আমার মনে হয় আমরা ডিভিজর সম্পর্কে আগে থেকেই জানতাম, তারপরেও একটু ডিসকাস করে ফেললাম। তো আমরা এমন একটা কোড লিখতে চাচ্ছি যেই কোডটা করবে কি, যে কোনো সংখ্যার ডিভিজর বের করতে পারবে। তাহলে যে কোনো সংখ্যার ডিভিজর বের করার প্রসেসটা কি, 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত আমি সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করে করে দেখব যে কোন কোন ক্ষেত্রে ভাগশেষটা 0 আসতেছে। যে ক্ষেত্রে ভাগশেষ 0 আসতেছে সেটা প্রিন্ট করে দেবো। যেমন এখানে 1 এর ক্ষেত্রে ভাগশেষ 0 আসছে, 1 প্রিন্ট করে দেবো। 2 এর ক্ষেত্রে ভাগশেষ 0 আসছে, 2 প্রিন্ট করে দেবো। 3 এর ক্ষেত্রে ভাগশেষ 0 আসবে না, 20 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসবে না, সো 3 প্রিন্ট করবো না। 20 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসবে, 4 প্রিন্ট করে দেবো। দিস ইজ দ্য প্রসেস। ওকে, সো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, এবং আমরা এখন অ্যাকচুয়ালি এখানে ফর লুপের ভেতরে ইফ এলস এর কনসেপ্টটা ইউজ করব। ঠিক আছে, তো ডিভিজর বের করার জন্য আমাদের ইন্টিজার আই হিসাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তারপরে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য নাম্বারের এনইউএম দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, আবার লিখলাম হচ্ছে ইউজারের কাছ থেকে আগে জানতে চাই যে সে কোন পর্যন্ত প্রিন্ট করতে, মানে কোন সংখ্যার ডিভিজর জানতে চাচ্ছে। বললাম এন্টারে নাম্বার, কোন সংখ্যার ডিভিজর তুমি জানতে চাও আগে আমাকে বলো। দেন আমি সেটাকে ইউজার যেটা দিবে সাথে সাথে স্ক্যান করে নিব কি পার্সেন্টেজ ডি ডাবল কোটেশনের বাইরে কমা এন্ড নাম, নামের ভেতরে ভ্যালুটা নিয়ে নিলাম। এখন আমরা কি চেক করব, যে এই নামের ভেতরে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুকে 1 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব, এভাবে কত পর্যন্ত ভাগ করব, ওই ভ্যালুটা পর্যন্ত। তাহলে আমার লুপটা কেমন হবে একটু চিন্তা করেন সবাই, চিন্তা করেন। আই ইকুয়াল কত হবে, আমরা কিন্তু ভাগ করা শুরু করছি 1 থেকে, রাইট? তাহলে ইনিশিয়াল ভ্যালু 1, আই ইজ লেস দেন ইকুয়াল নাম,
অর্থাৎ যেই ভ্যালুটা আছে যদি 20 হয় তাহলে 1 থেকে 20 পর্যন্ত এক করে করে বাড়বে। 1 দিয়েও চেক করবো, 2 দিয়েও চেক করবো, 3 দিয়েও চেক করবো, তাই না? এখন কি চেক করব? চেক করব হচ্ছে এই যে লুপের ভেতরে কিন্তু ঢুকে গেলাম। চেক করব হচ্ছে নামের ভেতরে যেই ভ্যালুটা আছে, অর্থাৎ ফর এক্সাম্পল 20, ফর এক্সাম্পল ধরে নিচ্ছি ইউজার ইনপুট দিচ্ছে 20 কে 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য কিনা, 20-কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য কিনা, রাইট? সো 20% 1, 20% 2, তাহলে 20 আছে কোথায়? নামের ভেতরে। নাম পার্সেন্টেজ এই 1 2 আসবে কোন জায়গা থেকে? আই থেকে, রাইট? সো আমি লিখব ইফ, এই যে ফর লুপের ভেতরে কিন্তু ইফ কন্ডিশন চলে আসলো, তাই না? ইফ কি লিখবো? নাম পার্সেন্টেজ আই ইকুয়াল 0। বুঝাইতে পারছি কিনা? এখানে গ্যাপ দরকার নেই, গ্যাপ আসলে কোথাও দরকার নেই, না দিলেও হবে। এনিওয়ে, নামের ভ্যালুটা পার্সেন্টেজ আয়ের ভ্যালু, তাহলে আয়ের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1। 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য কিনা, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য কিনা, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য কিনা, এই চেকিংটা হচ্ছে। কত পর্যন্ত চেকিংটা হবে? আয়ের ভ্যালুটা নামের সমান হওয়া পর্যন্ত চলবে। অর্থাৎ ইউজার যদি 20 ইনপুট দেয় তাহলে লুপটা চলবে 1 থেকে 20 পর্যন্ত। এখন যদি এটা ট্রু হয়, এই ইফ ব্লকটা যদি ট্রু হয়, তার মানে আয়ের ভ্যালুটা ডেফিনেটলি একটা ডিভিজর। আয়ের ভ্যালুটা একটা ডিভিজর না? এখানে এই যে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য পাইছিলাম, 20% 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য পাচ্ছি, রাইট? তাহলে 4ও একটা ডিভিজর, তাহলে আয়ের ভ্যালুটা ডিভিজর হয়ে যাবে। 3 এর ক্ষেত্রে ভাগশেষ শূন্য পাচ্ছি না, সো 3 কে আমরা ডিভিজর বলবো না, রাইট? সো তাহলে ইফ ইফ কন্ডিশনের ভেতরে আমি লিখবো printf পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন দিয়ে দিই ডাবল কোটেশনের বাইরে কমা আয়ের ভ্যালুটা। আশা করি আমি বুঝাইতে পারছি। না বুঝতে পারলে আরেকবার একটু টেনে টেনে দেখতে হবে। হ্যাঁ, ইনপুট দিলাম 20, কি আসছে? 1 2 4 5 10 and 20, 1 2 3 4 5 6টা আসছে, ঠিক আছে? অর্থাৎ আয়ের ভ্যালু যখন 1 তখন এই কন্ডিশনটা ট্রু হয়েছে, আয়ের ভ্যালু যখন 2 তখন ট্রু হয়েছে, 3 এর জন্য ট্রু হয় নাই, তাই এই লাইনটা এক্সিকিউট হয়নি। ইফ যেহেতু ট্রু, ইফ ট্রু না হলে তো ইফ ব্লকের ভেতরে ঢুকতে পারবে না। এই অংশটুকু হচ্ছে ইফ ব্লক, এই অংশটুকু হচ্ছে ফরের ব্লক, ঠিক আছে? এই ব্লকিংগুলো খুব ভালোভাবে মেনটেন করতে হবে, এবং এখানে যখন কোনো আইডি ইউজ করা হবে এই ইনডেন্টেশনগুলো কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে। সো বুঝে নিতে হবে, হ্যাঁ, যে এই যে ইফের পরে এটা হচ্ছে বেটার প্র্যাকটিস এভাবে লেখা, হ্যাঁ, দেখতে সুবিধা হয়, তাই না? যে ইফের পরে ইফের ভেতরেরটা একটা ট্যাব দিয়ে লেখা, তো আমাদেরকে কিন্তু ট্যাব দেওয়া লাগে না, এন্টার দিলে সে অটোমেটিক ট্যাবটা নিয়ে নেয়। ওকে, সো আয়ের ভ্যালু 1 এর জন্য ট্রু হয়েছে, প্রিন্ট হয়েছে, 2 এর জন্য ট্রু হয়েছে, 3 এর জন্য ট্রু হয় নাই, প্রিন্ট হয় নাই, 4 5 এর জন্য ট্রু হয়েছে, 4 5 প্রিন্ট হয়ে গেছে, 6 থেকে 9 পর্যন্ত ট্রু হয় নাই, প্রিন্ট হয় নাই, এভাবে চলছে, ঠিক আছে? তো আমরা যে কোনো সংখ্যার ডিভিজর কিন্তু এখন বের করতে পারবো, তাই না? 1 থেকে 100 হইলে এই যে কোন পর্যন্ত ডিভিজর। আমি যদি একটা প্রাইম নাম্বার দিই ফর এক্সাম্পল, তাহলে কি 1 এর জন্য ট্রু হয়েছে আর 13 এর জন্য ট্রু হয়েছে, 2 থেকে 12 কোনো সংখ্যার জন্য কিন্তু এটা ট্রু হয় নাই। আমরা জানি কি প্রাইম নাম্বারটা কি শুধুমাত্র 1 দ্বারা ডিভিজিবল আর ওই সংখ্যা ইটসেলফ দ্বারা ডিভিজিবল, আর কোনো সংখ্যা দ্বারা সেটা ডিভিজিবল না। ওকে, তার মানে আমার এটা হচ্ছে ঠিকঠাক মতো আউটপুট দেখাচ্ছে। ওকে, এখন আমি চাচ্ছি যে শুধু ডিভিজর দেখাইলেই হবে না, আমি আরেকটু চাচ্ছি যে টোটাল নাম্বার অফ ডিভিজরটাও কাউন্ট করে দেখাও, এরকম একটা ব্যাপার। অর্থাৎ এখানে ডিভিজর কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই ডিভিজরগুলো তো দেখাবেই, দেখানোর পরে বলবে টোটাল ইকুয়াল 8। ওকে, এটা কিভাবে করা যেতে পারে একটু কি চিন্তা করবেন নিজেরা, পজ করে। এই যে যেমন এখানে আউটপুট আসবে 1 2 3 4 5 6টা, যেহেতু ডিভিজর পাওয়া গেছে, এই 6টা প্রিন্ট করার পরে এর নিচে আর একটা লাইন আসবে টোটাল নাম্বার অফ ডিভিজর্স ইকুয়াল 6। সে কাউন্ট করে করে মানে ফাইনাল কাউন্টটা আমাকে দেখাবে। ওকে, নিজেরা যদি চিন্তা করে থাকেন গুড, না চিন্তা করলেও গুড, অসুবিধা নেই, বুঝতে হবে। তো সেটার জন্য আমি কাউন্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে বললাম ইনিশিয়ালি আমার টোটাল নাম্বার অফ ডিভিজর হচ্ছে 0 সংখ্যক, নাই, কোনো ডিভিজন নাই, কারণ একটা ইনিশিয়াল তো থাকতে হবে। হ্যাঁ, স্টার্টিংয়ে কত
স্টার্টিংয়ে হচ্ছে 0। যেমন আমরা যখন কোনো কোনো কিছু কাউন্ট করা শুরু করি, ফর এক্সাম্পল আমি আমার পকেটে কত টাকা আছে সেটা কাউন্ট করতে যাচ্ছি মানি ব্যাগে, ওকে। সো যখন কাউন্ট করি স্টার্টিংয়ে আমি কত ধরি, আসলে কিছুই ধরি না, সিম্পলি টাকা বের করে কাউন্ট করা শুরু করে দিই, বাট স্টার্টিংয়ে অ্যাকচুয়ালি আমরা 0 ধরি, যে শুরুতে কোনো টাকা নাই, এরপরে যখন একটা 10 টাকার নোট বের হইলো তখন কাউন্ট করলাম যে হ্যাঁ 10 টাকা আছে, সাথে আরও 50 টাকার নোট যখন আসে তখন কি আরও 50 টাকা আসলো, এরকম করে আমরা স্টার্টিংয়ে কিন্তু 0 থেকেই শুরু হয়, হ্যাঁ। তো আমার এখানে কাউন্ট ইকুয়াল 0 ধরলাম। এখন চিন্তা করেন, ভালো করে চিন্তা করতে হবে, ফ্রেশ মাইন্ডে চিন্তা করতে হবে, হ্যাঁ। যখন এই অংশটা তো আমার ডিভিজর বের হয়ে যাচ্ছে, যখন এই কন্ডিশনটা ট্রু হয়েছে তার মানে আমি একটা ডিভিজর পাইছি, আই গট এ ডিভিজর, এবং সেটাকে প্রিন্ট করে দিছি। এই প্রিন্ট করার সাথে সাথে আমি করলাম কি, কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1, অর্থাৎ আমাকে এখন টাস্ক দেওয়া হয়েছে যে শুধু ডিভিজর প্রিন্ট করলেই হবে না, টোটাল নাম্বার অফ ডিভিজর কতগুলো সেটাও কাউন্ট করতে হবে। তো আমি একটা যখনই পেলাম, পাওয়ার সাথে সাথে কাউন্টের বর্তমান ভ্যালুর সাথে 1 যোগ করে দিলাম, অর্থাৎ এখানে যখন এই যে 1 পাইছি, 1 পাওয়ার সাথে সাথে এখানে 1 প্রিন্ট হয়েছে, কাউন্ট ইকুয়াল হয়েছে কি কাউন্ট প্লাস 1, অর্থাৎ কাউন্টের ইনিশিয়াল ভ্যালু ছিল 0, হয়ে গেছে কি 0 প্লাস 1, 1 এর জন্য, ইন কেস অফ 1, ওকে। এরপরে যখন 2 এর জন্য এটা ট্রু হয়েছে, হায়ার ভ্যালু 2 এর জন্য ট্রু হয়েছে, 2 প্রিন্ট হয়ে গেছে, 2 প্রিন্ট হয়ে কাউন্ট ইকুয়াল কি হবে, কাউন্টের বর্তমান ভ্যালু যোগ 1, কাউন্টের বর্তমান ভ্যালু কত 1, 1 যোগ 1 কত হইল 2 হইল, রাইট। কাউন্টের ভ্যালু 2 আসলো, ঠিক আছে। এরপরে 3 এর জন্য ট্রু হয়নি, 3 এর জন্য ট্রু হয়নি মানে 3 প্রিন্টও হয় নাই, কাউন্টের ভ্যালুও বাড়ে নাই। এরপরে আয়ের ভ্যালু কত 4, 4 এর জন্য ট্রু হয়েছে, 4 প্রিন্ট হয়ে গেছে, কাউন্টের ভ্যালু কি হবে, কাউন্টের বর্তমান ভ্যালু যোগ 1, কাউন্টের বর্তমান ভ্যালু কত 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হবে 3 হবে, ঠিক আছে। এইভাবে করে করে এই পর্যন্ত যখন আসছে তখন কাউন্টের ফাইনাল ভ্যালুটা আসবে এবং আমরা কাউন্টের ফাইনাল ভ্যালুটাকে প্রিন্ট করে দিব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো এখন কাউন্ট প্রিন্ট করি নাই, কাউন্টের ভ্যালু প্রিন্ট করা হয়নি, এখন যদি আমি কোডটা রান করি সেম আউটপুট দেখাবে, কাউন্ট দেখাবে না, কারণ আমি কাউন্ট প্রিন্ট করি নাই। এখন আপনাদের কাছে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, বলেন যে কাউন্টটা আমি প্রিন্ট করব কোথায়, মানে আপনি তো আর আমাকে এখন বলতে পারবেন না, বাট একটু চিন্তা করেন আর কি, ঠিক আছে। পজ দিস ভিডিও, চিন্তা করেন যে কাউন্টের ভ্যালুটা কোথায় প্রিন্ট করব। অনেকের কাছে মনে হবে আচ্ছা কাউন্ট করেই প্রিন্ট করে দিই, এখানেই প্রিন্ট করে দিই, হ্যাঁ দেখি কি হয়। টোটাল ইকুয়াল পার্সেন্টেজ ডি, ডাবল কোশ্চেনের বাইরে এসে কমা কাউন্ট, তাই না, স্ল্যাশ এন দিই, হ্যাঁ ওকে। অনেকের কাছেই মনে হবে যে হ্যাঁ তাহলে কাউন্ট করার পরেই প্রিন্ট করে দিই, তো দেখি কি হয়। কি আসতেছে 1 টোটাল ইকুয়াল 1, 2 টোটাল ইকুয়াল 2, 4 টোটাল ইকুয়াল 3, 5 টোটাল ইকুয়াল 4, 10 টোটাল ইকুয়াল 5, 20 টোটাল ইকুয়াল 6, অর্থাৎ সে কিন্তু টোটালটা কাউন্ট করতে পারছে, ফাইনালি টোটাল 6টা কাউন্ট কিন্তু হয়েছে, 1 2 4 5 10 20, টোটাল 6টা সে কিন্তু টোটাল কাউন্ট করছে, রাইট। বাট আমরা তো এভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি ফাইনাল কাউন্টিংটা, প্রতি স্টেপে কাউন্ট আমার দরকার নাই তো। বাট এটা দিয়ে আমরা বুঝলাম যে আসলেই সে কিভাবে কাউন্ট করছে, যখন 1 পাইছে সে কাউন্ট করে কাউন্টের ভেতরে 1 রাখছে, যখন 2 পাইছে আর একটা পাইছে, এই যে এক এক করে বাড়াচ্ছে কাউন্টের ভ্যালু, কাউন্টারটা এক এক করে বাড়তেছে, যখন 5 পাইছে তখন কাউন্টের লাস্ট ভ্যালুর সাথে 1 যোগ করছে, যখন 10 পাইছে তখন কাউন্টের লাস্ট ভ্যালুর সাথে 1 যোগ করছে, 5 এর পরে 6 7 8 9 এর জন্য কোনোটাই যেহেতু ডিভিজন না, কাউন্টের ভ্যালুও কিন্তু চেঞ্জ হয়নি। 10 এর জন্য 10 একটা ডিভিজর, সো লাস্ট ভ্যালুর সাথে 1 যোগ করে 5 হয়েছে। 10 এর পরে 11 টু 19 আবার কি কোনো ডিভিজর খুঁজে পাই নাই, সো কিছু প্রিন্টও হয় নাই, কাউন্টের ভ্যালুও চেঞ্জ হয় নাই। এরপরে 20 পাইছে, কাউন্টের ভ্যালু লাস্ট ভ্যালুর সাথে 1 যোগ করে 6 করছে, কাউন্টিং ঠিক আছে, এদিকে ডিভিজরও ঠিকঠাকভাবে ক্যালকুলেট করতে পারতেছে, বাট আমরা যেভাবে চাচ্ছি ফাইনাল কাউন্টটা হচ্ছে না, রাইট। অ্যাকচুয়ালি আমরা তো এটা ফর লুপের ভেতরে লিখে ফেলছি। ঘটনা কি ঘটতেছে, একটা ডিভিজর পাচ্ছে, এটা ট্রু হইলেই সেটাও প্রিন্ট করতেছে,
কাউন্টও ক্যালকুলেশন করতেছে, কাউন্টের ভ্যালু সাথে সাথে প্রিন্ট করে দিচ্ছে। বাট আমরা সাথে সাথে প্রিন্ট করতে চাচ্ছি না। ওকে, আমরা চাচ্ছি ফাইনাল ভ্যালুটা প্রিন্ট করতে। সো ফাইনাল ভ্যালুটা প্রিন্ট করব হচ্ছে আমরা ফর লুপের বাইরে যে এটা হচ্ছে ইফ। এই ব্র্যাক এই ব্র্যাকেটটা কিসের? এই যে আমরা যদি এই ব্র্যাকেটের পাশে ক্লিক করি তাহলে এই যে একটা ইন্ডিকেটর চলে আসে, হ্যাঁ? এই ব্র্যাকেটটা হচ্ছে এইটার, এটা ইফ ব্লক, আর এইটা হচ্ছে ফর ব্লক। এখন আপনি যদি ইফ ব্লকের বাইরে লেখেন এটা, তাহলে কি হবে? তাহলে কি আমরা আমাদের এক্সপেক্টেড আউটপুট পাবো? না, পাইনি। ঠিক আছে, এটা একটু অ্যানালাইসিস করবেন, নিজেরা একটু অ্যানালাইসিস করবেন, হ্যাঁ, যে কেন এটা হইল, নিজেরা একটু পড়াশোনা করতে হবে, হ্যাঁ। তো আমরা ইফ ব্লকের বাইরে লিখলেও অ্যাকচুয়ালি হবে না, আমরা লিখবো হচ্ছে কমপ্লিটলি ফর লুপ থেকে বের হয়ে, ফর লুপ থেকে বের হয়ে যে সর্বশেষ কাউন্টের ভ্যালু কত সেটা আমরা প্রিন্ট করে দিব। এখন আমাদের সঠিক আউটপুট আসবে। ওকে, টোটাল ইকুয়াল 6। অর্থাৎ এই ফর লুপের ভেতরে সে বারবার ঘুরছে 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 এবং 1 থেকে 20 পর্যন্ত চেক করে এই ডিভিজরগুলো পাইছে এবং কাউন্টও ক্যালকুলেট করছে। বাট আমি তো ভেতরে যেহেতু প্রিন্ট করি না, সে প্রিন্ট করতেছে না, বাট ক্যালকুলেট ঠিকই করতেছে। ওকে, দেন ফর লুপ থেকে বের হয়ে আমি তাকে ইনস্ট্রাক্ট করছি এইবার তুমি আমাকে কাউন্টের ভ্যালুটা বলো, তখন সে কাউন্টের সর্বশেষ ভ্যালুটা বলে দিছে। ঠিক আছে, আমি আসলে মাঝে মাঝে একটু চিন্তা করি আমি কি খুব ফাস্ট কথা বলি কিনা। অ্যাকচুয়ালি এরকম রেকর্ডেড ক্লাসে তো ফিডব্যাক নেওয়ার কোনো সুযোগ নাই, আমার নিজের কাছে মনে হয় মাঝে মাঝে যে হয়তো অনেক ফাস্ট বলতেছি। ওকে, এনিওয়ে, এবার আমরা আরেকটা বিষয় চিন্তা করি, হ্যাঁ, যে একটু লম্বা ক্লাস হয়ে যাচ্ছে বাট আমি এই রিলেটেড ডিভিজর রিলেটেড সব কিছু ডিসকাস করে ফেলতে চাচ্ছি। ঠিক আছে, আরেকটা বিষয় চিন্তা করেন তো, যদি এটা একটা মৌলিক সংখ্যা হয় অর্থাৎ প্রাইম নাম্বার হয়, ফর এক্সাম্পল 7, তাহলে কি আসবে? 1 আর 7 আর টোটাল ইকুয়াল 2। তো আমরা কি এই কোডটা দিয়ে প্রাইম নাম্বার বের করতে পারবো না? মানে প্রাইম নাম্বার বের করার আলাদা লজিক আছে, আরো এফিশিয়েন্ট ভাবে প্রাইম নাম্বার বের করা পসিবল, বাট আমি এখান থেকেই প্রাইম নাম্বার বের করতে চাচ্ছি। হোয়াট ক্যান বি দ্য লজিক? এগেইন পজ দিস ভিডিও অ্যান্ড থিঙ্ক। ওকে, যে লজিকটা কি হইতে পারে? লজিকটা হইতে পারে যে আমার দেখেন, প্রাইম নাম্বারের ক্ষেত্রে আমার টোটাল কাউন্ট ডেফিনেটলি 2 হবে, 2 এর বেশি কিন্তু কখনোই হবে না যে কোনো প্রাইম নাম্বার। আপনি হচ্ছে 19 কি একটা প্রাইম নাম্বার না? হ্যাঁ, 19 দেন প্রাইম নাম্বার, যে কোনো প্রাইম নাম্বারে ডিভিজার ডেফিনেটলি এক্স্যাক্টলি দুইটা, 1 এবং ওই সংখ্যা ইটসেলফ, আর কোনো ডিভিজার পাওয়া যাবে না। তাহলে এখান থেকে কিন্তু আমরা প্রাইম নাম্বার বের করার একটা লজিক লিখে ফেলতে পারি। আমি বলতেছি প্রাইম নাম্বার বের করার আরও এফিশিয়েন্ট লজিক আছে, সেটা আমি পরে ডিসকাস করব। ঠিক আছে, বাট এখান থেকে তাহলে আমরা লজিকটা কি লিখতে পারি, যে যদি কাউন্টের সংখ্যা 2 হয় তাহলে সেটা প্রাইম নাম্বার, আর যদি 2 না হয়, 2 এর বেশি হয়, তাহলে সেটা নট প্রাইম, রাইট? সো এখানে তো আমার কাউন্ট আমি প্রিন্ট করছি, এরপরে আমরা অবশ্যই সেটা আমি ফর লুপের ভেতরে লিখবো না, ফর লুপের বাইরে হচ্ছে ইফ, ইফ ব্লকটা রেডি করলাম, লিখলাম হচ্ছে কি কাউন্ট ইকুয়াল ইকুয়াল 2, এক্স্যাক্টলি যদি 2 হয় তাহলে আমি লিখবো হচ্ছে কি পার্সেন্টেজ ডি ইজ আ প্রাইম নাম্বার, ডাবল কোটেশন বাইরে কমা দিয়ে কি নাম। ওকে, এটা হচ্ছে ইফ ব্লক। ওকে, আর এই ইফের এলস লিখলাম, যদি 2 না হয় এলসও লেখা যায়, আবার কাউন্ট নট ইকুয়াল টু লেখা যায়। ওকে, একই কথা। তো ইফ দিয়ে কেউ যদি চাই এখানে এভাবে লিখতে পারে, ইফ কাউন্ট নট ইকুয়াল টু, তাহলে printf is not a prime number. ওকে, ডাবল বাইরে এসে কমা, এটা একটু আলাদা লাইনে চলে যাচ্ছে। ওকে, আমি আরেকটু বড় করে ফেললাম।
তাহলে কি হইল, ইফ কাউন্ট ইকুয়াল ইকুয়াল টু সেটা প্রাইম, আর কাউন্ট যদি 2 না হয় বা গ্রেটার দেন 2 হয় একই একই আউটপুট দিবে, বা এলস দিলেও একই আউটপুট দিবে। ঠিক আছে, সো 20 দিলাম, কি আসতেছে, 20 ইজ নট এ প্রাইম নাম্বার। আমি একটা প্রাইম নাম্বার দিয়ে দেখি, 13, টোটাল ইকুয়াল টু 13 ইজ এ প্রাইম নাম্বার, কারণ কাউন্টের ভ্যালু 2 হয়েছে। ঠিক আছে, সো আই থিঙ্ক বুঝাইতে পারছি। এখানে কিন্তু কেউ এলসও যদি দেয়, ইট উইল ওয়ার্ক ফাইন, সেম, যে কাউন্ট ইকুয়াল 2 হইলে প্রাইম, আদারওয়াইজ নট প্রাইম, রাইট? যেমন একটা 49, তিনটা কিন্তু 49-এ কিন্তু 1 আছে, 49 আছে এবং 7, সো দিস ইজ নট আ প্রাইম নাম্বার। 49-এর আশেপাশে একটা প্রাইম নাম্বার ছিল না? না, 57 না। এনিওয়ে, এনিওয়ে, ওকে, সো আমরা প্রাইম নাম্বারও কিন্তু বের করাটা শিখলাম, যদিও এটা প্রাইম নাম্বার বের করার জন্য একটু ইনএফিশিয়েন্ট। ইনএফিশিয়েন্ট কেন? কারণ অ্যাকচুয়ালি একটা সংখ্যা প্রাইম কি প্রাইম না সেটা অনেক আগেই ডিসাইড করে ফেলা যায়। এটা আমি হয়তো পরে নেক্সট ক্লাসে ব্রেক কন্টিনিউ স্টেটমেন্ট নিয়ে যখন কথা বলবো তখন প্রাইম নাম্বার নিয়ে আলাদাভাবে ডিসকাস করব। সো এনিওয়ে, এই ক্লাসে আমরা ডিভিজন নিয়ে কথা বললাম, এবং ডিভিজন নিয়ে কথা বলতে যে আমরা ফর লুপের ভেতরে ইফ স্টেটমেন্ট কিভাবে লেখা যায় সেটা ডিসকাস করছি। আচ্ছা, আরেকটু এক্সটেন্ড করি আমি ক্লাসটা, হ্যাঁ আরেকটু এক্সটেন্ড করি। আমরা টপে বিভিন্ন কিছু প্রবলেম সলভ করছিলাম, তাই না? টপে ডিভিজর্স নামে একটা প্রবলেম আছে, প্রবলেমস ইজি প্রবলেমস এর ভেতরেই আছে ডিভিজর্স। আচ্ছা, সার্চ করি, হ্যাঁ, ডিভিজর্স, এই যে ডিভিজর্স। ওকে, কি বলছে, রিড অ্যান ইন্টিজার ভেরিয়েবল, ওকে, একটা ইন্টিজার ভেরিয়েবল রিড করতে বলছে, অ্যান্ড প্রিন্ট অল দ্য ডিভিজর্স ইনক্লুডিং 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ। এটাই আমরা একটু আগে করছি, রাইট? যেমন এই যে 6 ইনপুট দিছে, আসছে কত, 1 থেকে 6 পর্যন্ত, মানে 1 2 3 আর 6, এই চারটা হচ্ছে আমাদের ডিভিজর। স্যাম্পল ইনপুটে বলছে, আচ্ছা ইউজার ইনপুট দিবে হচ্ছে, ইনপুটটা অবশ্যই 0 থেকে বড় হবে এবং 100 থেকে ছোট হবে, অর্থাৎ 1 থেকে 99 এর ভেতরে হবে ইনপুটটা। ওকে, তো এটা যেহেতু আমরা করছি, আমরা সাবমিট করি, তাই না? সাবমিট করে দেখি রান, মানে এটা আমরা অ্যাকসেপ্ট করাইতে পারি কিনা, বা ভিডিওটা পজ করে আপনারা নিজেরা ট্রাই করেন না, দ্যাট উইল বি গ্রেট। ওকে, ইউজারের কাছ থেকে ইনপুট এন্টার নাম্বার এই ধরনের স্যাম্পল ইনপুটে এই ধরনের কিছু নাই, আমরা সরাসরি স্ক্যানএফ দিয়ে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিব, নিয়ে আমাদের কাউন্টও করতে বলে নাই, জিনিসটা খুবই ইজি বিজি, কাউন্টও করতে বলে নাই, বাট আউটপুটটা দেখাইতে বলছে কি পরপর পরপর লাইনে, পাশাপাশি না কিন্তু। সো স্ল্যাশ এন ইজ ওকে, আমরা দেখি একটু। ও, কোনো মেসেজ যেহেতু আমি প্রিন্ট এফটা বাদ দিয়ে দিছি আর কি, সো এখানে আমাকে ক্লিক করে ইনপুট দিয়ে দিলাম, এন্টার দিলাম, কি আসতেছে 1 2 3 6, এক্সপেক্টেড আউটপুট আসতেছে, রাইট? তোমার এই লাইনটা রাখারই দরকার নেই। ওকে, এই লাইনটাও আননেসেসারি। ঠিক আছে, তো আশা করি এই কোডটা অ্যাকসেপ্টেড হবে, এবং আমি অ্যাট দ্য সেম টাইম আমি এটা আশা করি যে আপনারা নিজেরাই এটা করছেন, যারা করতে পারেন নাই তারা হয়তো দেখতেছেন আর কি। তো আমি সাবমিট করার জন্য প্রসেসটা কি বলছিলাম, প্রথমে এডিটরটা ওপেন করব, করে এই জায়গাতে এসে আগে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, না এই যে আমার সি, সি দিলে এখানে একটা ডিফল্ট সি এর স্কেলেটনটা দিয়ে দেয়, আমি আমার কোডটা দিয়ে দিলাম, দিয়ে প্রথমে একটু টেস্ট করে দেখি যে হ্যাঁ 1 স্যাম্পল পাসড, তার মানে কোড সম্ভবত ঠিক আছে। আমরা এটা সাবমিট করি, চেক করবে, ওকে অ্যাকসেপ্টেড। হ্যাঁ, এটা ভালো লাগে আর কি, যে একটা কোড করে অ্যাকসেপ্ট হইলে ভালো লাগে। তো আপনারা যদি এটাতে অভ্যস্ত হয়ে যান প্রবলেম সলভিংয়ে, দেখবেন অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্টেড না হইলে খুবই মানে বিরক্ত লাগে, যে কি হইল, করলাম তো সবই ঠিক, হয়তো ফার্স্ট টেস্টিংয়ে ঠিক আছে, সেকেন্ড টেস্টিংয়ে ঠিক আছে, থার্ড টেস্টিংয়ে যে মানে ভুল হয়ে গেছে। এখানে টপ হচ্ছে 6 বার 6 ধরনের ইনপুট দিয়ে টেস্ট করে। ঠিক আছে, এরকম আরো অনেক ওয়েবসাইট আছে, হ্যাঁ, কোড ফোর্সেস,
কোড ফোর্সেস আছে, কোড ফোর্সেসেও অনেক প্রবলেম আছে, ঠিক আছে, এই যে প্রবলেম সেট, হ্যাঁ, তারপরে হচ্ছে কোড শেপ, ঠিক আছে, কোড শেপ আছে। তো এইগুলা যেটা ভালো লাগে সেখানে মানে প্রবলেম সলভ করা যেতে পারে। টপটাও আমি টপ থেকে দেখাচ্ছি আর কি, এটাই। ওকে, সো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, অনেক লম্বা হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আশা করি বুঝতে পারতেছেন। ফর লুপ কিন্তু এখনো শেষ হয় না, আমরা ফর লুপ নিয়ে আরো কথাবার্তা বলবো, এরপরে আমরা নেস্টেড ফর নিয়ে কথা বলবো, তারপরে ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট নিয়ে যখন কথা বলবো তখন আমরা ফর লুপ নিয়ে কথা বলবো। হ্যাঁ, ফর লুপ যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট বা যারা প্রোগ্রামিং শিখতেছেন, ফর লুপ কখনো আপনাদেরকে ছেড়ে যাবে না। ওকে, এইগুলো ফর লুপ, ইফ এলস, এই বেসিক বিষয়গুলো আজীবন আপনাদের জীবনের সাথে থেকে যাবে। আশা করি বুঝতে পারতেছেন। থ্যাংক ইউ।